মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এবার রাষ্ট্রপতি হচ্ছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, আর সেই সাথে পাচ্ছেন বিরাট 5টি ক্ষমতা। দর্শক, বাংলাদেশের রাজনীতির মঞ্চে হঠাৎ করেই এক বিশাল ভূমিকম্প। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। তিনি শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে। গতকাল পর্যন্ত বলেছিলাম যে 2-3 দিনের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ উনি পদত্যাগ করতে পারেন, কিন্তু দেখা গেল ঠিক একদিনের মধ্যে উনি পদত্যাগ করলেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশেষে আপনারা অবগত আছেন যে আজকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করেছে রাষ্ট্রপতির পদ থেকে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে আমাদের মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অবিশ্বাস্য ক্ষমতা পাচ্ছেন এবারে আমাদের নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ। একাধারে স্পিকারের দায়িত্ব পালন করবেন এবং সেই সাথে রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত, নতুন রাষ্ট্রপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে কী কারণে আসলে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন, কী কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন। বলা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করেছে। আসলে কি তাই, নাকি এর পেছনে অন্য কোনো গড়িমসি রয়েছে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, পুরো বিষয়টি জানার জন্য শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা কয়েকজনের প্রতিবেদন বিশ্লেষণ শুনব। তার আগে আমরা শুনব আমাদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি কি বললেন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে। রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়ে স্পিকারের কাছে কি উল্লেখ করেছে সে বিষয়টি আমরা জানব এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব নিয়ে হাফিজউদ্দিন আহমেদ কি ঘোষণা দিলেন সেটা আমরা শুনব। দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন
ডেপুটি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে একটা দুটো প্রশ্ন করতে পারেন। আসলে কোনো মেডিকেলের একটা প্রশ্ন আছে যে কি আসলে কাগজে কলমে অসুস্থতা না জেনুইন অসুস্থতা। আচ্ছা শোনেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসেবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন করবেন না ভাই, কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না। দেখেন এক মিনিট প্লিজ লিসেন টু মি। আপনারা আমাকে স্পিকার হিসাবেও দেখেছেন, এর আগেও 40 বছর ধরে রাজনীতি করছি। আমি সরাসরি কথা বলতে অভ্যস্ত, সুতরাং কনস্ট্রাকটিভ কথা বলা ভালো। আমি তো প্রশংসাই করলাম তার। তিনি রিজাইন করেছেন স্বাস্থ্যগত কারণে, কি রোগের কথা তিনি বলেছেন, কিভাবে তিনি আমাদের কাছে দিয়েছেন সেটাই জেনেছি। এটার মধ্যে তো আর অন্য কোনো কিছু নেই। যে বলেন একজন মহিলা বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন। জি, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। গতকাল পর্যন্ত বলেছিলাম যে 2-3 দিনের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ উনি পদত্যাগ করতে পারেন, কিন্তু দেখা গেল ঠিক একদিনের মধ্যে উনি পদত্যাগ করলেন। আজকে শুক্রবার 24শে জুলাই উনি পদত্যাগ করেছেন। উনি 2023-এর 24শে এপ্রিল দায়িত্ব নিয়েছিলেন আর 2026-এর 24শে জুলাই পদত্যাগ করলেন। ওনার মেয়াদ কিন্তু ছিল 2028-এর এপ্রিল পর্যন্ত। তো উনি প্রায় 2 বছর আগেই, 2 বছর একটু কম হবে, 2 বছরের আগেই উনি পদত্যাগ করলেন। এবং কালকে আমি যা ভেবেছিলাম যে উনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন, কারণ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার যে পদ্ধতিগুলি আছে তার মধ্যে যদি দ্রুত পদত্যাগ করতে হয় তাহলে এই যে নিজে থেকে পদত্যাগ করা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অথবা অন্য কোনো কারণ দেখিয়ে, সেটাই হলো সবচেয়ে সহজ এবং দ্রুত গতিতে হয়ে থাকে। এর মানে হচ্ছে ওনাকে বেশ দ্রুত গতিতেই নিজের পদ ছাড়ার ব্যাপারটা কনফার্ম করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এই তাড়াহুড়া? কিছুটা তাড়াহুড়া যে হয়েছে তা আমার কোনো সন্দেহ অন্ততপক্ষে নাই, অনেকেরই নাই। আমি আমার যত কলিগ, যত বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ পর্যায়ে, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। রাষ্ট্রপতির দপ্তরের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি কালকেও তাদের সঙ্গে যোগাযোগ করেছি, আজকেও করেছি। সব মিলিয়ে যেটা হলো সেটা রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কেবলমাত্র নিজের ইচ্ছায় তা নয়, ওনাকে পদত্যাগ করতে আসলে বলা হয়েছিল। তো কেন ওনাকে বলা হলো? স্বাভাবিক হতেই পারে, কিন্তু সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দুজন তো দু দলের। আমাদের শাহাবুদ্দিন সাহেব তো কখনোই বিএনপি করেননি, ওনার জীবনে একদিনের জন্য উনি বিএনপি করেননি। উনি সারা জীবন আওয়ামী লীগের লোক ছিলেন। আওয়ামী লীগের লোক হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসেছেন এবং উনি আওয়ামী লীগের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তার কাছে এতটাই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন যে তার দলের অনেক সিনিয়র লিডারকে বাদ দিয়ে ওনাকে এনে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। তো শেখ হাসিনার এরকম একজন ঘনিষ্ঠ লোককে বিএনপি রাষ্ট্রপতি হিসেবে মাথার উপরে রাখতে চাইবে না, এটা তো খুব অস্বাভাবিক কোনো বিষয় না। অন্ততপক্ষে বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার আছে সেই কালচারে এটাই স্বাভাবিক ছিল।
এবং সেই ঘটনাটা ঘটবে, আজ হোক কাল হোক ঘটবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই ঘটার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া হলো কিনা। আমরা যখন জানতে পারলাম বিষয়টা যে উনি চলে যাচ্ছেন, তারপরে 2 থেকে 3 দিনের মধ্যে উনি চলে গেলেন। মানে 2 থেকে 3 দিনের মধ্যে, কানা ঘোষা কিন্তু বুধবার থেকে আমরা পাচ্ছিলাম, বুধবার থেকে মোটামুটি আমরা সবাই জানতাম যে উনি চলে যাচ্ছেন। তো মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ওনাকে চলে যেতে হলো কেন? দেখেন, তাড়াহুড়ার বিষয়টা আরও বলি। উনি আজকে স্পিকারের কাছে ওনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। জমা দেওয়ার পর স্পিকার একটা প্রেস কনফারেন্স করেছেন। স্পিকার খুবই ভদ্র ভাষায় ওনার কথা বলেছেন যে ওনাকে উনি স্বাস্থ্যগত কারণ দেখে উনি চলে যাচ্ছেন, এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন, এবং এই জন্য ওনাকে আলাদা করে কোনো শপথ নিতে হয় না। কারণ উনি যখন স্পিকারের দায়িত্বটা নেন, সবসময় এটা নিয়ম, যখন কেউ স্পিকারের দায়িত্ব নেয় তখন স্পিকার যে যে পদগুলোর জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব নিতে পারে সেগুলোর শপথ একসঙ্গে হয়ে যায়। কাজেই উনি তড়িঘড়ি করে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বটা নিয়েছেন অলরেডি। প্রশ্ন হলো, স্পিকার কিন্তু কালকে পর্যন্ত দেশে ছিলেন না। স্পিকার গিয়েছিলেন থাইল্যান্ডের ব্যাংককে ওনার কিছু ব্যক্তিগত চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য। 19 তারিখে ঢাকা থেকে গিয়েছিলেন, এবং ওনার ফেরার কথা ছিল 26শে জুলাই। শিডিউল কিন্তু এটা যে 19শে জুলাই যাবেন, ব্যক্তিগত কাজ সারবেন, চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা করাবেন, তারপর 26শে জুলাই চলে আসবেন। তো উনি কিন্তু ওনার শিডিউলের 2 দিন আগেই চলে আসছেন। কেন আসছেন? এই দায়িত্বটা নেওয়ার জন্য। এখন 2 দিন কেন অপেক্ষা করতে পারলো না সরকার? 2 দিন অপেক্ষা তো করতেই পারতো, তার সব কিছু স্বাভাবিক হতো, এই ধরনের প্রশ্ন উঠতো না। হয়তো সরকার বলবে না আমরা তাকে আনিনি, উনি নিজেই 2 দিন আগে চলে এসেছেন, এটা হতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না। চিকিৎসা হয়ে গেছে, স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে, ওনার ব্যক্তিগত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, বিদেশে থাকতে চান নাই, দেশে চলে আসছেন, হতে পারে। এবং এসে দেখলেন যে প্রধান প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে, হতে পারে এগুলো। কিন্তু এই যে হতে পারাটা, এর মধ্যে এত বেশি কাকতালীয় ব্যাপার স্যাপার কাজ করছে যে মানুষের মনে সন্দেহ আসে। অথচ আমরা গতকালকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে পদত্যাগের জন্য প্রেসিডেন্টের উপর তার সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলছেন না, কোনো চাপ দেওয়া হয়নি। এবং এটাই কিন্তু স্বাভাবিক। এই সরকারের সঙ্গে আমাদের শাহাবুদ্দিন সাহেবের যে সম্পর্ক আমরা দেখেছি গত 5 মাসে, এখানে চাপাচাপি কোনো আসলে বাস্তবতাই নাই। কারণ সরকারের সকল চাহিদা নির্দ্বিধায় শাহাবুদ্দিন সাহেব পালন করে গেছেন। সরকার যা যা বলেছেন, যেভাবে বলেছেন, সেভাবে সব কিছু উনি পালন করেছেন। কাজে এখানে চাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। প্রেশার দিতে হবে কেন, তাড়াহুড়া করতে হবে কেন? কিন্তু বাস্তবে তো তাড়াহুড়া হলো তো, কারণ স্পিকারকে 2 দিন আগে নিয়ে আসা, এর মধ্যে ওনাকে ওটা জমা দেওয়া, এটা তো হলো। আচ্ছা, আমরা বরং একটা কাজ করি, আমরা বরং একটু দেখি যে পদত্যাগপত্রটি কী লিখেছেন। সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক এর মধ্যে হচ্ছে। শাহাবুদ্দিন সাহেব পদত্যাগপত্র যেটা দিয়েছেন, উনি কারণ হিসেবে উল্লেখ করেছেন যে উনি কী বলেছেন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। কালকে আমি বলেছিলাম এটাই বলবেন, উনি ওটাই বলেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। খুব সবগুলো রোগী জটিল। আমার বাইপাস সার্জারি হয়েছে হৃদযন্ত্রে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। দেখুন, রাষ্ট্রপতির কাজ কি বাংলাদেশে? রাষ্ট্রপতির আসলে বাংলাদেশে একবার আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি বলেছিল যে কবর জিয়ারত করা ছাড়া, কবর জিয়ারত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানের ফিতা কাটা ছাড়া আসলে রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নেই। আমাদের সংবিধানই রাষ্ট্রপতিকে এত গুরুত্বহীন করে রেখেছে। রাষ্ট্রপতি যা কিছু করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন। ওনাকে পরামর্শের বাইরে কিছু করতে পারবেন না। উনি নিজ দায়িত্বে মতো 2টো কাজ করতে পারেন। একটা হলো প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারেন, এই কাজটা, এই 2টা কাজ করতে পারেন। এটার মধ্যে ওনার জন্য কারণ প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে না, উনি নিজ দায়িত্বে এই 2টা কাজ করতে পারেন। এছাড়া আর কোনো কাজ, যত কাজ উনি করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শই উনি করবেন। কাজে ওনার যে খুব বিশাল কোনো দায়িত্বপূর্ণ কাজ করতে হয়, যে অসুস্থ হলে করতে পারবেন না, আমার কাছে তা মনে হয় না। বরঞ্চ ওনার দীর্ঘমেয়াদের চিকিৎসার প্রয়োজন, এবং রোগগুলো যদি জটিল হয়, উনি যদি রাষ্ট্রপতি থাকেন তাহলেই বরং ওনার চিকিৎসাটা খুব ভালো হবে। কারণ এখন তো ওনাকে চিকিৎসা করতে হবে নিজ দায়িত্বে।
আর রাষ্ট্রপতি হলে তো সরকারি খরচে চিকিৎসা করতে পারতেন এবং সেটা সর্বোচ্চ চিকিৎসা উনি করতে পারতেন। কাজে উনি তো বলতে পারতেন আমার এই রোগগুলো আছে, আমি চিকিৎসাগুলো শেষ করে নেই, তারপরে পদত্যাগ করবো। তা তো বলেন নাই, উনি বলেছেন যে এই রোগের কারণে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এটাকে আমি অবশ্যই খুবই সৌজন্যতাপূর্ণ কাজ বলে মনে করি। উনি নিজে মনে করছেন যে আমি রাষ্ট্রের অর্থের অপচয় করতে চাই না, আমার চিকিৎসা আমিই করবো, আমি এই দায়িত্ব পালন করবো না। কিন্তু একটা প্রশ্ন আমি এখানে একটু করতে চাই, সেটা হলো উনি এর আগে আরো 2টো প্যারা লিখেছেন। সেই প্যারাগুলি উনি কি বলেছেন, উনি 5ই আগস্ট থেকে উনি কি কি করেছেন তার একটা সবিস্তার বর্ণনা উনি দিয়েছেন। উনি বলেছেন যে 5 আগস্ট 2024-এ ছাত্র জনগণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। এই কথাটা তার পদত্যাগ পত্রে লেখার দরকারটা কি? এর সঙ্গে পদত্যাগের কি সম্পর্ক আছে? দেখুন, জামাতে ইসলামের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা এবং খুব বাংলাদেশের স্বনামধন্য একজন আইনজীবী মিস্টার শিশির মনির, তিনিও কিন্তু এই প্রশ্নটাই করেছেন যে এই কথাটা এখানে অপ্রাসঙ্গিক কিনা। আবার উনি আরেকটা কথা লিখেছেন, এরপরে যে প্যাটার্ন লিখেছেন সেটা হলো নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদের নীতির দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। দেশে কতটুকু সাংবিধানিক বিপর্যয় ঘটেছে কিংবা ঘটেনি এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারি, কিন্তু উনি দাবি করেছেন যে কোনো সাংবিধানিক বিপর্যয় যে ঘটেনি এর জন্য ওনার একটা ভূমিকা আছে। তো ওনার কি ভূমিকা ছিল এই সময়? উনি তো রাষ্ট্রপতি হয়েছেন 2023 সালে। 23 সাল থেকে 2024-এর অগাস্ট পর্যন্ত ওনার কি ভূমিকা এটা নিয়ে উনি একটা কথাও বলেন নাই। উনি বলেছেন 2024 থেকে শেষ দিন পর্যন্ত উনি কত ইতিবাচক ভূমিকা রেখেছেন সেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? এই জায়গাটা কিন্তু একটা বেসিক পয়েন্ট আছে, আপনারা চিন্তা করেন, বুঝেন। হয়তো অনেকে বলবেন যে উনি এই সরকারের কাছ থেকে চলে যাওয়ার পরও এক ধরনের সহানুভূতি, এক ধরনের আনুকূল্য আশা করেন। সেই জন্য উনি সরকারকে বলেছেন যে আপনার জন্য তো আমি ত্যাগ কম স্বীকার করি নাই, আপনার কথা মতো শেষ ত্যাগটাও করলাম, সেটা কি পদত্যাগ করলাম, অতএব আমাকে আপনি ভুলে যেন না। এটা হতে পারে, কিন্তু আমি বলছি না, কিন্তু আমার রাষ্ট্রপতির জন্য মায়া লাগে এই কারণে এই ভদ্রলোক পারতেন আরো আগেই, মানে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি দায়িত্ব ছেড়ে দিতে পারতেন। আগে হয়তো ছাড়েননি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছাড়লে পরে উনি হয়তো মবের কবলে পড়তে পারতেন। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি বলতে পারতেন যে এনাফ ইজ এনাফ, হয়েছে, আপনার এখন একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট এসেছে, আমি চলে যাই, আমি থাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কারণ ওনার তো একটা রাজনৈতিক আদর্শ আছে, সেই রাজনৈতিক আদর্শের সঙ্গে তো বিএনপির কোনো মিল নেই ভাই, এটা তো রিয়েলিটি। তো উনি চলে যেতে পারতেন, কিন্তু উনি যাননি। উনি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছেন, যখন ছেড়েছেন আর থাকতে পারেননি বলেই ছেড়েছেন। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। তিনি শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে। এই উপলক্ষে ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখন সবার নজর সংসদ ভবনের দিকে, কিন্তু গতকাল থেকেই পত্রপত্রিকায় যে আলোচনা চলছিল, যে সংবাদ প্রকাশ হচ্ছিল একের পর এক, তাতে কিছুটা ধূম্রজাল তৈরি হয়েছিল যখন সরকার সরাসরি এই খবরের ব্যাপারে কখনো বলছিল যে গুজব, কখনো বলছিল যে বিষয়টি সরকার জানে না, সরকার বলেনি। তখন মানুষ একটু ধাক্কা খেয়েছে, কারণ খবর হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবর ছড়িয়ে পড়ে যে রাষ্ট্রপতি আগামীকাল অর্থাৎ আজকে তিনি বিকালে বা সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন। আবার কেউ কেউ বলেছে যে আগামীকাল শনিবারও করতে পারেন। কিন্তু পদত্যাগের বিষয়টি মোটামুটি ভাবে সব গণমাধ্যম নিশ্চিত করলেও সরকারের কোনো অংশ থেকে এর সত্যতা স্বীকার করা হয়নি বা বলা হয়নি। সম্ভবত সরকার একটু টেকনিক্যাল কারণে বিষয়টি এড়িয়েছে, যে যদি সরকার বলতো যে হ্যাঁ তিনি পদত্যাগ করছেন, তাহলে হয়তো ধারণা করা যেত সরকার হয়তো চাপের মুখে তিনি রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। এখন শেষ পর্যন্ত কেন কি কারণে পদত্যাগ করছেন সেটা পরিষ্কার না। তিনি শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কথা বলেছেন।
কিন্তু যখন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি রবিবারের বদলে আজকে শুক্রবারই ফিরবেন, এরকম খবর যখন প্রকাশ হয়ে গেল, এবং যেহেতু স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র পেশ করবেন সংবিধানের বিধান অনুযায়ী, তখন কিন্তু সবাই নিশ্চিত হয়ে গেল যে না, সত্যি সত্যি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করবেন। পদত্যাগের কারণ, রাজনৈতিক কারণটা কি সেটা এখনো পরিষ্কার না। সরকারের পক্ষ থেকে কোন তরফ থেকেই বলা হয়নি। আর তার মেয়াদের তিনি প্রায় অর্ধেকের বেশি সময় পার করেছেন, হয়তো আর 2 বছর তার মেয়াদ ছিল, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই কেন পদত্যাগ করলো, এটা একটা বড় প্রশ্ন। জামাত এবং এনসিপি এই রাজনৈতিক দল থেকে ক্রমাগতভাবে চাপ দেওয়া হচ্ছিল যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে, তিনি এই পদে থাকতে পারবেন না, তাকে গ্রেপ্তার করতে হবেন, এইরকম দাবি নিয়ে বেশ সেই নির্বাচনের আগে থেকেই, গত নির্বাচন আগে থেকে তারা সোচ্চার ছিল। কিন্তু সরকার বলছিল যে এটি একটি সাংবিধানিক পদ, এখানে ব্যক্তির থেকেও প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। সেই হিসাবে রাষ্ট্রপতি পদে যদি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেন, তাহলে সাংবিধানিক একটা সংকট তৈরি হবে। তো এইসব নিয়ে পাল্টাপাল্টি চলছিল। চলতে চলতে অনেকেই হয়তো ভাবছিল যে মেয়াদ পর্যন্ত হয়তো অপেক্ষা করবে বিএনপি, যে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার পর তখন বিএনপি রাষ্ট্রপতি হিসেবে কাউকে নিয়োগ দেবেন। কিন্তু গতকাল হঠাৎ করেই এই আলোচনাটা বেশ জোরালো যখন হয়, তখন বিকল্প কে হতে পারেন তাদের নামও কিন্তু আলোচনা এসছে, এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফ, এই কয়েকজনের নাম কিন্তু সামনে চলে এসছে। এখন দেখার বিষয় যে 90 দিন পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে নিশ্চয়ই এখন জোরালো হবে যে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এবার রাষ্ট্রপতি হচ্ছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, আর সেই সাথে পাচ্ছেন বিরাট 5টি ক্ষমতা। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন স্পিকার। তিনি তখন আর শুধু সংসদের স্পিকারই থাকবেন না, তিনি হয়ে যাবেন পুরো রাষ্ট্রের অভিভাবক। আর এই বিরাট পালাবদলের সাথে সাথেই স্পিকারের হাতে আসতে চলেছে এমন 5টি অভাবনীয় এবং বিরাট ক্ষমতা, যা তাকে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করবে। দর্শক, কি সেই 5টি বিশাল ক্ষমতা? কেন হঠাৎ করে বঙ্গভবনের এই রদবদল? চলুন দর্শক, রাজনীতির এই নতুন অধ্যায়ের একেবারে গভীরে প্রবেশ করা যাক। গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকার রাজনৈতিক অঙ্গনে একটি খবর প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকের মধ্যেই তার পদ থেকে ইস্তফা দিতে পারেন। তিনি ইতিমধ্যে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে নিজের বিদায় প্রস্তুতির কথা জানিয়েও দিয়েছেন। 2023 সালের 24 এপ্রিল তিনি 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই হিসেবে 2028 সাল পর্যন্ত তার মেয়াদ থাকার কথা। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ সবসময় কাগজে কলমের নিয়মে চলে না। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। সরকার সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতিকে সম্প্রতি ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায় থেকে একটি পরিষ্কার বার্তাও পাঠানো হয়েছে। তবে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য তিনি কিছুটা সময় চেয়ে নিয়েছেন। এই গুঞ্জনকে আরও জোরালো করেছে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের আকস্মিক দেশে ফিরে আসার ঘটনা। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে ছিলেন এবং তার ফেরার কথা ছিল 26 জুলাই। কিন্তু তিনি তার সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের 2 দিন আগেই তড়িঘড়ি করে শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছেন। অন্যদিকে গত বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে রাষ্ট্রযন্ত্রের শীর্ষ পদগুলোতে এক বিশাল পট পরিবর্তনের হাওয়া বয়ে পড়েছে। অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্পিকার কিভাবে রাষ্ট্রপতির পদে বসবেন? দর্শক, বাংলাদেশের সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্রপতি যদি তার পদ থেকে সরে দাঁড়াতে চান, তবে তাকে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে হবে। এরপর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ যদি কোনো কারণে শূন্য হয়ে যায়, তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবার সাথে সাথেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আর এই চেয়ারে বসার সাথে সাথেই তিনি এমন 5টি সাংবিধানিক ক্ষমতার অধিকারী হবেন যা পুরো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। দর্শক, রাষ্ট্রপতির চেয়ারে বসার পর স্পিকার যে প্রথম এবং সবচেয়ে বড় ক্ষমতাটি পাবেন তা হল দেশের সশস্ত্র বাহিনীর উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর সর্বাধিনায়ক বা সুপ্রিম কমান্ডার। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ চাবিকাঠি থাকে তারই হাতে।
যে কোনো জাতীয় সংকট, যুদ্ধ পরিস্থিতি বা জরুরি অবস্থায় সামরিক বাহিনীকে দিক নির্দেশনা দেবার চূড়ান্ত সাংবিধানিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত থাকে। সশস্ত্র বাহিনীর প্রধানের নিয়োগ প্রদান এবং সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কার্যকর হওয়া সম্ভব নয়। একজন স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি শুধু বেসামরিক প্রশাসন নয়, বরং দেশের পুরো সামরিক শক্তির সর্বোচ্চ অভিভাবক হয়ে ওঠেন। এটি এমন এক বিশাল ক্ষমতা যা রাষ্ট্রের অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করে। দর্শক, রাষ্ট্রপতি হিসেবে স্পিকারের হাতে আসা দ্বিতীয় সবচেয়ে আলোচিত ক্ষমতাটি হল ক্ষমা প্রদর্শনের অধিকার। সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দেশের যে কোনো আদালতের দেওয়া যে কোনো শাস্তি মার্জনা, বিলম্বিত এবং মৌকুব করতে পারবেন। এমনকি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি কাউকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে, তবুও রাষ্ট্রপতি চাইলে সেই দণ্ডকেও মৌকুব করে তাকে সম্পূর্ণ মুক্ত করে দিতে পারবেন। রাষ্ট্রপতির এই ক্ষমতাটি সম্পূর্ণই একচ্ছত্র এবং এর বিরুদ্ধে দেশের কোনো আদালতে আপিল করা বা প্রশ্ন তোলার আইনি সুযোগ নেই। অর্থাৎ একজন মানুষের জীবন বা মৃত্যুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাষ্ট্রপতির কলমের মধ্যেই লুকিয়ে থাকে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ যদি এই পদে আসীন হন, তখন এই অসীম ক্ষমতার চাবিকাঠি সরাসরি তার হাতেই চলে আসবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকারের হাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল সাংবিধানিক পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা অর্পিত হচ্ছে। দেশের প্রধান বিচারপতি নিয়োগ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল, হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিদের নিয়োগ রাষ্ট্রপতির স্বাক্ষরেই সম্পূর্ণ হয়। এছাড়াও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ, সরকারি কর্ম কমিশনের পিএসসি এবং সদস্যদের নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক নিয়োগ, এই সব কিছুই রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত। এমনকি বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়োগও রাষ্ট্রপতির মাধ্যমেই চূড়ান্ত হয়। দেশের এই শীর্ষ পদগুলোতে কারা বসবেন তা নির্ধারণ করার একটি বিশাল ক্ষমতা স্পিকারকে রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিতে পরিণত করবে। দর্শক, এবার আসা যাক চতুর্থ ক্ষমতায়। জাতীয় সংসদে যতই আইন পাশ হোক না কেন, রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া তার কোনোটি আইনে পরিণত হতে পারে না। সংসদ থেকে কোনো বিল পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে আসার পর তিনি তাতে সম্মতি প্রদান করেন। স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, তখন সংসদের পাশ করা যে কোনো বিল তার অনুমোদন ছাড়া আলোর মুখ দেখবে না। এর চেয়েও বড় একটি ক্ষমতা হলো অধ্যাদেশদারির ক্ষমতা। সংসদ যখন অধিবেশনে থাকে না, তখন যদি রাষ্ট্রের জরুরি কোনো আইনের প্রয়োজন হয়, তবে রাষ্ট্রপতি সরাসরি অধ্যাদেশ জারি করতে পারবেন। এই অধ্যাদেশ একটি সাধারণ আইনের মতোই শক্তিশালী এবং কার্যকর হবে। জরুরি মুহূর্তে দেশের আইন ব্যবস্থাকে সচল রাখার এই বিশাল ক্ষমতা রাষ্ট্রপতির পদটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দর্শক, পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা হলো প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া। সংবিধান অনুযায়ী সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করবেন। একই সাথে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের নিয়োগও রাষ্ট্রপতির স্বাক্ষরেই হয়ে থাকে। এছাড়া প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি যে কোনো সময় জাতীয় সংসদ ভেঙে দিতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া, মতামত, অপিনিয়ন। আপনারা কি বলতে চান? অবশেষে বিদায় ঘণ্টা বেজেই গেল শাহাবুদ্দিন চুপ্পুর। রাষ্ট্রপতির পদ থেকে শারীরিক অসুস্থতা দেখিয়ে অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন। আসলে এটি মূল কারণ নয়, এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, রাজনৈতিক চাল রয়েছে বলা যায়। গুঞ্জন উঠেছে, শোনা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদেশে চিকিৎসার জন্য গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কথা বলেছেন। তার একটি ফোন আলাপ, তার একটি কল রেকর্ড হাতে এসেছে সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে এবং তারই প্রেক্ষিতে নাকি বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে শাহাবুদ্দিন চুপ্পুকে। আসলে কি তাই? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কী মনে করেন আপনারা অবশ্যই জানাবেন এবং একই সাথে আপনারা কি মনে করছেন পরবর্তী রাষ্ট্রপতি কাকে বানানো উচিত? অনেকেই অনেক ধরনের ব্যক্তির নাম উল্লেখ করছে। কেউ বলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেউ বলছে ডাক্তার মঈন খান, কেউ বলছে খন্দকার মোশাররফ, কেউ বলছে ডাক্তার ইউনুস। এই ব্যক্তিগুলোর মধ্যে কাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করলে ভালো হয় বলে আপনারা মনে করেন? অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন এবং মতামতটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।